আপনি অনেকদিন পরে আপনাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। এতদিন কেন প্রকাশ্যে দেখা গেল না বা এতদিন পরে কেন দেখা যাচ্ছে? টু বি অনেস্টলি প্রত্যেকটা জিনিসের তো একটা টাইম থাকে, প্রপার টাইম থাকে, প্রপার কথা বলার জন্য। হুম, প্রত্যেক জিনিসের একটা পলিসি থাকে। সো এর মধ্যে দেশি বিদেশি বহু মিডিয়া আমার সাথে কথা বলতে চেয়েছেন। আমার কাছে তখন মনে হয়েছে যে, কারণ আমি আমার মাস্টার একজনই, এবং সেটা হচ্ছে আমার মাতৃতুল্য শেখ হাসিনা। তো আমি মনে করেছি যে কখন কথা বলাটা উচিত, প্রপার টাইম। তো ততক্ষণ পর্যন্ত প্রপার টাইম হয়নি দেখে কথা বলি নাই। হুম। কিছুটা সময় দেশের মানুষকে দিয়েছি বোঝার জন্য। ডক্টর ইউনূসের সোনার বাংলা, হ্যাঁ, যেখানে এখন ধ্বংসের বাংলা হয়ে গেছে। মানুষ ভেবেছিল ইউনূস সাহেব ক্ষমতা আসলে দেশের মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে। মানুষ এমনভাবে ভাবা শুরু করেছিল, আমিও ভাবছিলাম। হ্যাঁ, তবে ওনাকে এখন বিভিন্ন নামে মানুষ বিভিন্নভাবে ডাকে। টকশোতে, টেলিভিশনে মাঝে মাঝে দেখি আমি। আমার তো ফেসবুক টেসবুক কিচ্ছু নাই, ইউটিউবে দেখি। দেখি সাংবাদিকরাই কেউ কেউ হুম। বলছেন, কেউ বলছেন কি সুদখোর, কেউ বলছেন বাটপার। তো উনি ওনার সিনিয়র মুরবি মানুষ, আমি এই ধরনের ভাষা ওনার জন্য ইউজ করতে চাই না। যে একটা ভাষা আমার কাছে ভালো লেগেছে, যে দেশ ধ্বংসকারী। তো ধরেন তিনি তার মেয়াদটা তো শেষ হয়ে গেছে, এখন নতুন সরকার আসছে। এখন নতুন মেয়াদ হ্যাঁ। এসছে, তো হ্যাঁ। এখন তো এসে কেন মনে একটু হলো যে আপনি ওই সেই টাইমটা এসেছে কথা বলার জন্য? না, এখনো এই সরকারের ৬টা মাস গেছে। এই সরকারের যখন ক্ষমতা আসছিল, আহ, আপনি অত্যন্ত নামকরা সাংবাদিক, ভালো সাংবাদিক, তুখোর প্রশ্নকর্তা, হ্যাঁ হ্যাঁ। তো এটা তো আমি জানি, রাজকাহন অনুষ্ঠান থেকে জানি। সো আপনি একটু খেয়াল করে দেখেন, আমার মেমোরি অবশ্যই, আপনি আমার চেয়ে বয়সে ছোট, অনেক ছোট। তো আপনার মেমোরি আমার চেয়ে অনেক শার্প। সেটা হচ্ছে যে এই সরকারটা ক্ষমতায় আসার আগে, আজকে যিনি রাষ্ট্রপতি হলেন, যদিও আমি বলছি এই সরকার বৈধভাবে ক্ষমতা আসে নাই, এটা সাংবিধানিক সরকার না, হুম। এটা ফাইনাল কথা। হ্যাঁ, কোনোদিনই সাংবিধানিক সরকার হতে পারে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডাকেন নাই, পদত্যাগ করেন নাই, রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র নাই। বাট আমি ধরে নিলাম তারপরেও, জাস্ট আলোচনার স্বার্থে, যে এটা একটা সরকার এবং সাংবিধানিক সরকারই ধরে আছে, লিগেল সরকার। তো এই লিগেল সরকারটা প্রথমে যিনি এখন মহাসচিব ছিলেন, তারেক রহমান দেশে ফেরার আগে উনি একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন, যে আমার ফেরা না ফেরা সবটা আমার উপর নির্ভর করে না। তার মানে কার উপর নির্ভর করে ওনাকে দেশে আসতে হয়েছে, সেটা জানি। যে কার উপরে নির্ভর করে উনি দেশে এসেছেন, কারা ওনাকে নিয়ে এসছে, কার উপরে? ওইটা এখনো ক্লিয়ার করবো না, এর পরের অনুষ্ঠানে আপনার কাছে ক্লিয়ার করবো। এই কিছুদিন পরেই ক্লিয়ার হবে আপনার কাছে, আর কয়েকদিন পরেই হবে। হুম। তো ক্লিয়ার হবে, টাইম ইজ কামিং। তো এবং পরে যখন উনি আসলেন, তার আগেই যখন নির্বাচন শুরু হলো, আমি ওনাকে সম্মান করি ব্যক্তিগতভাবে। আজকে যিনি রাষ্ট্রপতি হয়েছেন, মির্জা ফখরুল সাহেব, আহ, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পছন্দ করি ওনার কথাবার্তার জন্য। ঠিক আছে, এটা আমি পছন্দ করি, এটা অস্বীকার করে লাভ নেই। তো ভালো ভালো কথা বলেন। এই ভালো ভালো কথাগুলি যে উনি অন্তর থেকে বলেন, আমি ভাবছিলাম আগে সত্য এটাই। বাট উনি নির্বাচনের আগে বললেন যে আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হলো। আওয়ামী লীগের মানুষকে ভোট দিতে দিতে হবে, দেওয়া হলো। আওয়ামী লীগের লোকদের জন্য দরজা খোলা আছে। তো উনি শুধু একলা না, ওনার দেখা দেখি তখন সবাই বলা শুরু করলো। বিএনপির বড় বড় নেতারা সবাই বলা শুরু করলেন। শুরু করার পরে রয়টার্সের সাথে তারেক রহমান যখন দেশে ফিরলেন, উনি দেশে ফিরে রয়টারের মতো সাংবাদিকদের সাথে বললেন যে আহ, জাতির পিতার কন্যা, বাংলা মা, আমি বাংলার মা বলি এখন, শেখ হাসিনা, তো জাতির বাংলাদেশের প্রধানমন্ত্রী, আহ, ওনার সন্তানদের ব্যাপারে বললেন, সাজিবাদের জয় এবং সাইমা পুতুল, ওদের ব্যাপারে বললেন যে ওনারা দেশে রাজনীতি করতে আসতে পারেননি, ব্লা 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 ব্লা, অনেক কিছু বললেন। বাট ওকে ফাইন, এই জন্য আমাদের উচিত যে ওনাকে টাইম দেওয়া, যে অ্যাকচুয়ালি আপনার চরিত্রটা মুখোশটা উন্মোচন করার জন্য, হুম। যে আপনি কি নাটক করছেন। 21শে আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এত উদার কেমন করে হলো এত তাড়াতাড়ি? হ্যাঁ। তো এই জিনিসটা দেখার জন্য একটু সময় দরকার ছিল। আমরা দেখলাম। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, ছোট্ট, একেবারে ছোট্ট। বাট এই ছোট্ট উদাহরণটা আমার মনে হয় যে যে কোনো বিবেকমান মানুষের কাছে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, কিংবা কোনো পার্টি করুক, কিংবা না করুক, না করা লোক তো বেশি সংখ্যায়, তাদের বিবেকে লাগবে। ধানমন্ডি 32 নম্বরে 15ই আগস্টে দুটো বোন গেল, দুটা মেয়ে গেল, অল্প বয়সে দুটা মেয়ে গেল। কেন? ওরা জাতির পিতার কে রেসপেক্ট জানাতে চায়, ওরা বঙ্গবন্ধুকে সম্মান জানাতে চায়। ওখানে যে ওরা হয়তো ফুল দিতে চায় কিংবা দোয়া করতে চায়, হোয়াট এভার ইস, তাদের সাথে কি আচরণ করা হয়েছে, তাদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে,
এটা আপনাদের মাধ্যমে আমিও দেখেছি, সারা দেশবাসী দেখেছে, বিশ্ববাসী দেখেছে। আর একটা ছেলে সরল স্বীকারোক্তি দিল যে আমি ওনাকে ভালোবাসি, এই জন্য এখানে এসেছি ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেই ছেলেটাকে কিভাবে বেধড়ক ভাবে মারা হলো এটা আপনিও দেখেছেন, আমিও দেখেছি, সবাই দেখেছি। সো এইটুক সময় আমাদের দরকার ছিল মুখোশ উন্মোচন করা। তারপরেও তো যারা দেশকে এইটা করে ফেলবেন, এটা কিন্তু করে ধরেন ফেলবেন। আপনাদের মুখোশ তো তার আগেই তাদের সামনে উন্মোচিত হয়ে গিয়েছিল। মানে তিনি যিনি প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতে পারেন নাই। আপনারা এখন যে অবস্থায় আছেন, আপনাদের শাসনামলে তিনিও দেশে ফিরতে পারেন নাই। তার মা তিনিও নির্যাতিত হয়েছেন, জেলখানায় ছিলেন। অনেক বয়স্ক মানুষ, একজন বয়স্ক নারী, অসুস্থ নারী। এই নিয়ে অনেক কথা হয়েছে সেই সময় আপনাদের সাথে। মানে তাকে আপনারা উদার হবেন এটা ভাবলেনই বা কি করে? না, উদার হবে এটা ভালো নয়, এই কারণে আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই। একটা কথা যেটা হচ্ছে, বেগম খালেদা জিয়া, মানে আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আপনার অনুষ্ঠানেও কিন্তু যখন ডিবিসিতে আপনি হুম, অনুষ্ঠান করতেন, উনি যখন অসুস্থ ছিলেন আমি কিন্তু ওনার জন্য দোয়া হ্যাঁ, চেয়েছি, আমি পার্সোনালি। আমি যা বলি এটা কিন্তু পার্টির স্টেটমেন্ট না, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত স্টেটমেন্ট থাকে। আপনি একটা জার্নালিস্ট, এরকম আরো হাজার জার্নালিস্ট আছে, হুম, কিন্তু সবাই যে আপনার মতো করে কথা বলবে তা তো না। আপনার একটা আইডিওলজি আছে, আপনার একটা চিন্তা ভাবনা আছে, আপনার একটা চেতনা আছে, আপনার একটা লক্ষ্য আছে। আপনার লক্ষ্য দিয়ে আপনি বিচার করবেন। হ্যাঁ, জনগণও আপনার আমার কথাটাকে ওনাদের মতো করে বিচার করবেন। খালেদা জিয়ার সময় আপনি দেখেন, তার আগে কিন্তু আজকে 21শে আগস্ট এই বিএনপি সরকারই জাতির পিতা কন্যাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করেছিল। 24 জন মানুষ মারা গেছিলেন। শেখ হাসিনা বেঁচে গেছিলেন, এটা কেউ বাঁচায় নাই তাকে। আল্লাহ তাকে অলৌকিকভাবে বাঁচিয়েছেন। কাদের সময় হয়েছিল? বিএনপি সময় হয়েছিল। তারপরেও কিন্তু জাতির পিতার কন্যা শেখ হাসিনা যখন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হলেন, তখন উনি কিন্তু তাকে নিয়ে আহ, হাসপাতাল থেকে বের করে নিয়ে তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছিলেন। এটাকে বলে আমার মনে হয় সহানুভূতি এবং ভদ্রতা। এবং তার আমলে কিন্তু তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে নিয়ে পার্লামেন্টে বসানো হয়েছিল, হুম, বঙ্গবন্ধুর হত্যাকারীদের নিয়ে। তো এইগুলির পরিপ্রেক্ষিতে আর তারেক রহমান সাহেবের কনভিকশন হয়েছিল। এই কনভিকশন তো এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে। তো যেহেতু এফবিআই এসেও সাক্ষ্য দিয়েছে এবং কনভিকশন হয়েছে, তো ওই কনভিকশন ফেস করার সাহস ওনার ছিল না। যেটা জাতির পিতার কন্যা নাকি ক্যাঙ্গারু কোর্ট আজকে ফাঁসি হয়েছে, উনি বলেছেন আমি যাবো তার মধ্যেও। এবং ভেরি ইন্টারেস্টিং, দেখেন মানুষের ভিতরে যখন দুর্বলতা থাকে, উম, না থাকে, তখন মানুষ এই সাহস দেখায় যে ফাঁসির অর্ডার দিয়েছে, আমি ফাঁসির কাজটি যাবো দরকার হলে। কি হবে ওটা আমরা দেখবো সামনে। বাট থিং ইজ দ্যাট, যে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ারও 1 বছর পরে কিন্তু তারিক জিয়া দেশে ফিরেন নাই। হুম, তারিক জিয়া দেশে ফিরেন নাই। এবং যখন কেন ফিরছেন না এই প্রশ্ন যখন ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, একটা পর্যায়ে যে তিনি বলেছেন যে আমি ফেরাটা আমার উপর নির্ভর করে না, অন্য কারোর উপর নির্ভর করে। হুম, তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কোন মানুষের উপর নির্ভর করে না, বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে বিএনপির নির্বাচনে আমি শামীম ওসমান, আমি আমারটা আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্য কোনটা বলবো না। আপনি জানেন যে আমার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যে বাড়িতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল, আমার দাদার বাড়ি খান সাহেব ওসমান আলী, যে বাড়িতে আমি একলা তো থাকিনি, ঠিক আছে, আমার 4টা বিধবা চাচি থাকতো না বাড়িতে। যেদিন 32 নম্বরটা ভেঙে দেওয়া হলো, তারপর দিন ওই বাড়িটাকে যে ভেঙে ফেলা হলো, গুড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, ঠিক আছে। তার আগেই কিন্তু 19শে জুলাই নারায়ণগঞ্জে একটা ঘটনা, আপনি আপনি পরপর আসবো। তো আমার সমস্ত ট্রান্সপোর্ট বাস সব পুড়িয়ে দিয়েছে। আমরা কিন্তু ক্ষমতায় ছিলাম। এখন এআই দিয়ে বিভিন্ন কথা বলানো হচ্ছে। আমি এত আধুনিক না, এআইটাই বুঝি না খুব একটা। বাট ইটস ভেরি ইন্টারেস্টিং, যখন আমি আমার নেত্রীকে বললাম যে ওটা আমার রিজিক ছিল, আমার পেটের ভাত দিত। আর সাথে আমার আরো বন্ধু বান্ধব ছিল যারা এটার পার্টনার হুম। ছিল। ডিউ টু মি সবটাকে পুড়িয়ে দেওয়া হলো, একদম ছাই করে দেওয়া হলো। কিন্তু ক্ষমতা কবে? 19শে জুলাই। আমি নারায়ণগঞ্জ তখন গেছিলাম। আমি তার আগে 14 তারিখে কিন্তু আমেরিকা থেকে গেছি মাত্র, এবং হাসপাতালে ভর্তি ছিলাম। এবং আপনি জার্নালিস্ট, এবং আপনি একটা সচেতন নারী, এবং অবভিয়াসলি আপনি, আমি বলবো নারী স্বাধীনতা তো বিশ্বাস করেনি, সকল স্বাধীনতা বিশ্বাস করেন। আমি আপনাকে বলবো কেমন করে, কারণ আপনার সাথে আমার সম্পর্কটা অনেক অন্যরকম। আমি আপনাকে ছোট বোনের মতোই মনে করি, এবং অবশ্যই ছোট বোনের মতো আপনাকে আমি সম্মানও করি, আদরও করি, ভালোবাসি। আহ, কারণ তারপরে বলতে হয় আপনাকে, মানুষকে জানানোর জন্য
19শে জুলাই আমি 15 তারিখে আমেরিকাতে গেলাম, 14 তারিখে, 14ই জুলাই 2024। যাওয়ার পরে আমার শরীর এত খারাপ হয়ে গেল, আমার গ্যাস্ট্রিক অ্যাটাক হলো, এবং এত সিভিয়ার অ্যাটাক হলো যে আমি যে ভর্তি হলাম কোথায়, এভারকেয়ার হাসপাতালে। আমাকে বিউটোপেন, তারপরে এইটা ওইটা সব দেওয়ার পরে আমাকে প্যাথিডিন চালু করলো। এর মধ্যে খবর এলো আমার কাছে যে 18 জুলাই নারায়ণগঞ্জ একটা, আপনি কিছু মনে করবেন না, আমি আপনার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি হাত জোর করে, হ্যাঁ। তো একটা মেয়ে, সাংবাদিক, তার বয়স কত, 32-33 বছর হবে, একটা লোকাল পত্রিকার সাংবাদিক। তারা ঢাকা চিটাং হাইওয়ে রোডের পাশে, তখন বিএনপি, জামাত এবং আরো অনেকে, এই অনেকে কে এটা আপনাকে পরে আমি ব্যাখ্যা দিচ্ছি, এরা অবস্থান করছিল। এরা কয়েকটা মেয়ে আর কয়েকটা ছেলে মিলে নিউজ কাভার করতে গেছিল। এই মেয়েটা কে এরা পেয়ে বসলো, পেয়ে বসে আমি মাপ চাচ্ছি শারমিন আপনার কাছে আবারও, যে এর শরীরে কোনো কাপড় রাখেনি দুপুর 12টার সময়, এবং শকুন, নেকড়ে বাঘ যেভাবে মানুষকে ছিঁড়ে খায়, তার সমস্ত স্পর্শকাতর জায়গায় তারা ছিঁড়ে ফেলে ফেলেছিল। ওইখানে একজন বৃদ্ধ লোক ছিলেন, উনি কোন রকম একটা লুঙ্গি দিয়ে তার শরীরটা পেঁচিয়ে তাকে একটা বেবি ট্যাক্সিতে তুলে দিয়েছেন। তুলে দেওয়ার পর সে নারায়ণগঞ্জে আসে। একই দিনে ওই একই গ্রুপ, একটা মহিলা, সম্ভ্রান্ত ঘরের মহিলা, নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের, এবং আরেকটা মেয়ে, তার কত বয়স, 14-15 বছর বয়স, 16 বছর হবে, এরা দুইজন যাচ্ছিল। তো রিক্সার মধ্যে আটকে তাদের সমস্ত জিনিসপত্র নেওয়া হয়। মহিলা নিজের ইচ্ছা সব দিয়ে দেন, যা যা আছে দিয়ে দেন, কিন্তু তারপর লাস্টে ওনার মঙ্গলসূত্রে হাত দিয়েছে। তো মঙ্গলসূত্র হিন্দু মহিলাদের কাছে একটা বিশাল পবিত্র জিনিস। উনি বলেছেন, বাবা বাবা এটা না, বাবা এটা না। তার মানে যারা ধরেছে তারা ওনার সন্তানের মতো। তখন ওনার মঙ্গলসূত্র টান দেওয়া হয়েছে, ওনার মঙ্গলসূত্রের সাথে ওনার ব্লাউজও চলে গেছে। তখন ওনার মেয়ে চিৎকার করে উঠেছে, মেয়েরও একই হাল করেছে। ওই ভদ্রমহিলা যখন আমাকে ফোন করলেন, শাহিন ভাই আপনি কোথায়, আপনি আসেন, আপনার মা বোনদের এই অবস্থা। আমি তখন আমার প্যাথিডিন খুলে আমি 19 তারিখে নারায়ণগঞ্জ যাই। যাওয়ার পরে আমার শরীর খুব খারাপ, নারায়ণগঞ্জ ক্লাবে আমি খেতে বসছি। এর মধ্যে কিন্তু তার আগেই আওয়ামী লীগ অফিস, নারায়ণগঞ্জ ক্লাব, রাইফেল ক্লাব এবং বেশ কিছু জায়গায় ওরা হামলা করেছে, ভেঙে টেঙে দিয়েছে। তো ভেঙে টেঙে দিয়েছে। তা আমি অবাক হচ্ছিলাম, এরা কারা, কারা এত সাহস দেখাচ্ছে। তো আমি যখন খেতে বসি তখন দেখলাম যে বোমের আওয়াজ পাচ্ছি, গুলির আওয়াজ পাচ্ছি। এসপি ফোন করলো যে স্যার ওরা থানা অ্যাটাক করছে, এরে করছে। তা আমি ভাত খেতে পারলাম না, দৌড়ে বের হলাম। আমার উদ্দেশ্য ছিল ওই মেয়েটাকে দেখতে যাওয়া। যখন বেরিয়েছি তখন দেখছি বেশ আধা কিলোমিটার দূর থেকে এই গুলি করছে। ওরা ভাবেনি যে আমি বের হবো নিজে, আর আমি নারায়ণগঞ্জ স্বামী ওসমান বের হবো, আমার সামনে দাঁড়াবে বিএনপির, এটা কেউ করার কথা না। কারণ বিএনপির 16 বছরে বিএনপির কোনো নেতাকর্মীকে আমরা ফুলের টাচও হতে দিইনি আমি, এবং যারা যারা এমপি হয়েছে সবাইকে আমি দেখে রেখেছিলাম। এখন যারা হয়েছে ফুলের টোকাটাও পড়তে দিইনি তাদের গায়ে, হ্যাঁ, এবং অন্য পার্টি কেউ না। আর জামাত তো আন্ডারগ্রাউন্ডে ছিলই। হ্যাঁ, আমার টার্গেট কিন্তু আমি কোনো সময় বিএনপিকে টার্গেট করে রাজনীতি করিনি। আমার টার্গেট হচ্ছে জামাত আন্ডারগ্রাউন্ডে ছিল কদিন আগে। জামাতের আমির তিনি বলছেন যে আপনি গোলাম আজমকে জামাতে মানে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঢুকতে করেছে। দেবেন না, হ্যাঁ এরকমটা বলেছেন। এটা এটা কিন্তু অনেক আগের ঘটনা। এরপরে কিন্তু আমার উপরে বাংলাদেশের সবচেয়ে বড় বম ব্লাস্টটা হয়েছিল হুম। 2001-এর 16ই জুন, যেখানে আমার 20 জন ছেলে মারা গেছিল এবং আমি পঙ্গু হয়েছিলাম, যে কারণে আমার আমেরিকাতে আসা। আমার এখন প্রচন্ড অবস্থা খারাপ, আমার কোমরের থেকে পায়ের তলা পর্যন্ত। কিন্তু কোনো অবস্থাতেই আমেরিকার ডক্টরদের, আমার ওয়াইফের বড় ভাই, হিজ এ ভেরি বিগ ডক্টরস ওভার হিয়ার। ওনার নিজস্ব অনেকগুলি ক্লিনিক আছে, অনেক ডাক্তার ওনার আন্ডারে কাজ, কারণ এরা তো ইথিক্সে চলে এখানে, এরা তো অনেক কিছু ভয় পায়। সো কোনো অবস্থাতেই আমার এমআরআই করা গেল না, কারণ আমার শরীর ভর্তি স্প্লিন্টার এবং স্টিল। তো করলো না, যাই হোক জি, শামীম ওসমান সেটা আপনার করেছে। সুস্থতা কামনা করি। কিন্তু প্রশ্নটা ওখান থেকে আসে যে ওই যে দেশে ফেরার কথা, তারেক রহমানের দেশে ফেরার কথা আপনি বলছিলেন যে তার নিজের উপর নির্ভর করছে না ফ্রেমটা, হ্যাঁ, এটা ঠিক আছে। তো জি, মানে বিদেশি কোনো মানে কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো দেশের উপরে কিছুর উপর নির্ভরশীল, আপনার কথা থেকে আমি বুঝতে পারছিলাম যেটা। কিন্তু আপনাদের ফেরাটা আসলে কিসের উপর নির্ভরশীল, আমি সেটা নিয়ে কথা বলতে চাই। কারণ আপনারা দেশে ফিরবেন ডিসেম্বরে, আপনি প্রকাশ্যে এসেই ডিসেম্বরে ফিরবেন সেই কথা আপনিও বলছেন, বা নেতৃত্ব আরো আগে থেকেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন। কিন্তু কিভাবে ফিরবেন সেটি জানা যাচ্ছে না। ধরেন আরো যদি সুস্পষ্টভাবে জানতে চাই যে ধরেন আপনারা কি প্লেনের টিকিট কেটে এয়ারপোর্ট দিয়ে ঢুকে যাবেন? এরকম এত সিম্পল? সেক্ষেত্রে তো শেখ হাসিনার অ্যাক্টিভ কোনো পাসপোর্টও নাই, ট্রাভেল
ডকুমেন্ট নিতেও সরকারের সাথে একটা প্রক্রিয়া যেতে হবে। সেরকম নাকি সীমান্ত ওই যে শেখ হাসিনার একটা ফোন আলাপে শোনা গিয়েছিল যে চট করে ঢুকে পড়বেন, কাছাকাছিই আছি। সীমান্ত দিয়ে আপনারা এক নাগাড়ে ঢুকে পড়বেন। আসলে কিভাবে ঢুকবেন? একটা তো প্রক্রিয়া লাগবে। হ্যাঁ, আমি এটা শেষ করে দিচ্ছি, তার আগে আমি ওই জায়গাটা শেষ করে দিই। হ্যাঁ, তখন আপনাকে এটা জানা দরকার। জানা দরকার এই কারণে, আপনাদের আমি কালকে নাও থাকতে পারি, আমাকে আল্লাহ নিয়েও যেতে পারেন, তাই না? মানুষের একটা জিনিসই হুম, পার্মানেন্ট, যে উই হ্যাভ টু গো। এবং কোন জিনিসই সবকিছু মানে টেম্পোরারি। আমাদের লাইফটা কিন্তু সবচেয়ে বড় টেম্পোরারি। শেষ করুন। সেই দিন যখন এই ঘটনাটা ঘটলো, আমি পরে জানতে পারলাম যে আমাদের সাথে সংঘর্ষ হচ্ছে কে। আমি বিএনপি ছেলেপেলে দেখেছি, হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। হেফাজতকে হাত দেখিয়েছি, সরে গেছে ওরা। আমি তো তার এরা কারা, এদের কথাও বুঝতে পারছি না, ভাষাও বুঝতে পারছি না। পরে 3 মাস পরে দেখলাম নারায়ণগঞ্জ থেকে রোহিঙ্গাদের গেরিলা বাহিনীর চিফ আস্থা প্রধান গ্রেপ্তার হচ্ছে। আজকে আমাদের লোকজনকে ব্যাপকভাবে অ্যারেস্ট করা হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কালকেও একটা টক ইয়ের মাধ্যমে বললাম, যে সচিবালয়ে আপনি বসেন, আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি শারমিন, যেই সচিবালয়ে উনি বসেন তার থেকে পূর্বাঞ্চলের দিকে যেতে ঢাকা চিরাং হাইওয়ে রোডে স্টিল নাও গতকাল রাত পর্যন্ত 2টো মহিলা মাদ্রাসায় এবং আরেকটা 2টো মাদ্রাসায় অস্ত্রের ট্রেনিং চলছে। ঢাকা শহরে হেভি আর্মস সহ, মানে হেভি বলতে হেভি, হালকা পাত্র অস্ত্র না, 14,000 আল কায়দা, লস্করে তৈয়বা এবং আরসা এরা কাজ করছে। ঠিক আছে, সেই কারণেই আমি ওইখানটাই আসি। সেই কারণেই আমাদের বাড়ি ঘর সব ভেঙে দেওয়ার পরেও আদর্শিক কারণে আমার নেত্রী একটা বক্তব্য দিয়েছিলেন, হালকা করে আপনি দেখেন, মেমোরাইজ করে দেখবেন, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাতে ক্ষমতা আসতে না পারে। এই বক্তব্যতে আমাদের জন্য ইশারাই কাফি। উনি কি বলতে চান ওনার চোখের ইশারা আমরা বুঝি, যারা আমরা অনেক ছোট থেকে ওনাকে দেখেছি, আমাদের কাছে যিনি মার মতো। সো মার ভাষা যেমন মানুষ বুঝে, আমরা বুঝেছি। আমি আমার নিজের নির্বাচনী এলাকায় আমি কিন্তু বিএনপি ইলেকশন করেছি, এমন দায়িত্ব নিয়ে বলছি, করেছি, ওপেন করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে, ভোট যে জামাত ইসলাম চুরি করবে বাংলাদেশে প্রথম কিন্তু আমার এলাকার থেকে আবিষ্কার হয়েছে। কারণ যেদিন নির্বাচন, সেদিন গোল্ডলাইন ধনকুণ্ডা স্কুলে, নারায়ণগঞ্জ 3 আসনে ধনকুণ্ডা স্কুলে সেদিন জামাতের আমির বিকাল 5:30টার সময় পুলিশ সহ ঢুকে সিল মারা শুরু করেছিল। খবর বিএনপি পায়নি, আমি পেয়েছি। আমি তাড়াতাড়ি করে বিএনপিকে জানাই এবং ওদের সাংবাদিকদের জানাই। তার একজন পুরস্কার স্বয়ং আসছে জামাতের আমির গিয়ে সিল মারা শুরু করলেন? লোকাল জামাতের আমির। ও জি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম, লোকাল জামাতের আমির। এবং সেখানে কিন্তু আমি জানাই, এই কারণে জানাই, বিকজ আমি মনে করেছি স্বাধীনতার বিরুদ্ধে ক্ষমতা না আসুক। কিন্তু রেজাল্টটা কি হলো, আজকে আমাদের কর্মীরা আমাদেরকে গালাগালি করে, যে কেন কেন করালেন আমাদেরকে দিয়ে এই কাজটা। হাজার হাজার নেতাকর্মী বাড়িতে থাকতে পারছে না, 25 লাখ নেতাকর্মীর নামে মামলা, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো বাসায় হামলা হচ্ছে। তাহলে কি আপনারা প্রতারিত হয়েছেন? অফকোর্স, আচ্ছা। কিন্তু অফকোর্স। আপনারা তো বলেছিলেন মানে একদম শীর্ষ পর্যায় থেকে শুনেছিলাম নো ভোট, নো ভোট। তাহলে আপনারা যা বললেন তা করলেন না কেন? মানে সাংঘর্ষিক অবস্থায় গেলেন কেন? করলাম না এই কারণে, কারণ আমরা না করলে জামাত চলে আসতো ক্ষমতায়। 95টা সিট, 95 সিট, আমি দায়িত্ব নিয়ে বলে আপনাকে নাম্বার ধরে বলে দিতে পারবো, এই 95 সিট বিএনপি পেয়েছে আওয়ামী লীগের কারণে। জামাতের ক্ষোভটা কিন্তু ওখানে আমাদের উপরে অনেক বেশি। আর এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু চালাক না বিএনপি। কি অবস্থা দেশের আজকে, অনেক সুন্দর। আমাকে একদিন ইউটিউবে একজনকে দেখাচ্ছিল, বোধহয় আমার স্ত্রী কিংবা আমার মেয়ে দেখাচ্ছিল, যে একজন মহিলা বলছেন 16 বছর ধরে পাঙ্গাস মাছ খায়নি আন্দোলন সমস্যা নয়। তো আজকে কি অবস্থা, আজকে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, কাজ নাই, মানুষের, আমার এলাকায় গার্মেন্টস সব একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে, মেয়েরা ঘর থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বিশ্বাস করবেন যে আমার যারা বন্ধু বান্ধব, আমি আজকে আপনার সাথে কথা বলার জন্য, শুধুমাত্র আপনার সাথে কথা বলার জন্য আমি দায়িত্ব নিয়ে কথা বলি, যে আমি ওদেরকে ফোন করেছি, যারা আমার ফ্রেন্ড, ওরা তো আমাকে খোলামেলা বলবে, ছোটবেলা আমরা একসাথে পড়ো, হুম, ওদের ইনকাম মিডল ক্লাস, লোয়ার হুম, মিডল ক্লাস বলবো না, এখন হবে লোয়ার মিডল ক্লাস, তখন মিডল ক্লাস ছিল আমাদের সময়। 50 থেকে 60,000 টাকা বাড়ি ভাড়া দেওয়া, মানে বাড়ি ভাড়া দিয়ে থাকে, 2টা করে বাচ্চা আছে কিংবা 3টা বাচ্চা আছে। আলাম এখন কি অবস্থা, আমি দেখলাম ওদের গলা ভারী হয়ে যাচ্ছে। বললো 21 দিন 22 দিন চলতে পারি, তারপর পারি না। দিস ইজ গোয়িং অন বাংলাদেশে। হ্যাঁ, তো মানুষের পেটে খাবার নাই, বেকারত্ব 18 থেকে 46% চলে গেছে, মানে দারিদ্রতা। তো এই জিনিসটা দেশের মানুষের
বোঝা দরকার ছিল। মানুষ বুঝছে এবং কিন্তু তার জন্য সরকার তো বলছে যে বিদ্যুৎ নাই, জ্বালানি নাই সেটা আপনাদের ভুল নীতির কারণে। আওয়ামী লীগ এটা সরকারের বলতে নীতির পারে। এখন কারণে। আমিও বলতে পারি নবাব সিরাজউদ্দৌলা যদি এই কাজ না করতেন তাহলে আমরা পরাধীন না হতাম না। হুম। হ্যাঁ, তো এখন যদি এটা বলতে চায় তাহলে তো আমার কিছু বলার নাই। বাট আমি আপনার মাধ্যমে আমি 98% বাচ্চারা যারা এই আন্দোলনটাতে শরিক হয়েছিল না বুঝে করেছিল। কেন? এই ফেসবুক, টুইটার এই সমস্ত দিয়ে একটা এমন একটা জিনিস তৈরি করা হয়েছিল যেটার পিছনে বিলিয়ন্স মিলিয়ন্স অফ ডলার খরচা হয়েছে, যে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য। কার জন্য শারমিন বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হবে? টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ভূমি। এই ভূমিটা কারা চায়? পাকিস্তানের আইএসআই নেটওয়ার্ক চায়। কেন চায়? তারা এখানে জঙ্গিদের ট্রেন আপ করতে চায়। 1.5 বছর ওই যে এয়ারপোর্টের সামনে যে হোটেলটা ছিল, বারবার ভুলে যায়, রেডিসন ব্লু, ওখানে পাকিস্তানের 6 জন জেনারেল কি করছিল 1.5 বছর এক নাগার ইউনুসের সময়? এরা ট্রেন আপ করেছে 165টা জায়গায়। স্টিল নাও হেভি আর্মস নিয়ে ট্রেনিং চলছে। টার্গেট কি? টার্গেট হচ্ছে ভারত, আপনার এসব পাকিস্তান। তথ্যসূত্র কি? মানে কোথা থেকে আমার আসছে? তথ্যসূত্র 100% অথেন্টিক। শুধু একটু ছোট্ট দিয়ে যাচ্ছি, যেই জাতিসংঘ আমাদের বিরুদ্ধে 2 দিন আগেও কথা বলছিল, ঠিক আছে, এই যে এই সমস্ত নিয়ে, সেই জাতিসংঘই কিন্তু এই আমি আমেরিকা থাকা অবস্থায় কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশের নিরাপত্তা পরিষদে বলেছে বাংলাদেশে আল কায়দা ইজ অ্যাক্টিভ। হুম। আর তো কিছু লাগে না তথ্যসূত্র, তারাই বলছে। আমি আমেরিকাতে আজকে আসি না, আমি 90 থেকে আসি এখানে। তো এখানে আমার ছোট ভাইরা যারা আছে, আমার ইয়ে আছে, তারা অনেক বড় বড় হাই প্রোফাইলের তারা কাজ করেন। হুম, একদম মেইন স্ট্রিমে কাজ করেন, কিংবা এমন এমন জায়গায় কাজ করেন যারা পৃথিবীর সব খবর রাখেন। তো আমি তাদের সাথে কথা বলেছি, জানতে পেরেছি তারা জানছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সব ব্যাপারে অ্যালাউ করে, একটা ব্যাপারে তারা অ্যালাউ করতে চায় না, সেটা হচ্ছে এক্সট্রিমিস্ট গ্রুপকে এবং জঙ্গিবাদকে। এরা কিন্তু ইসলাম না, এদের কোনো ধর্ম নাই। এরা ধর্মের নামে ওই যে হলিউডিজমের মতো ঘটনা ঘটায়, যেটা বাংলাদেশে ঘটেছিল। আজকে দেশটাকে ওই জায়গাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ ব্যর্থ হবে, মরবে বাংলাদেশের মানুষ, ঝামেলা করবে ভারতে, আর করবে দিকে বার্মা, রোহিঙ্গা। রোহিঙ্গারা, বার্মা বলে দিচ্ছে রোহিঙ্গা ইজ বেঙ্গলি। আপনি এমন ফেরাবেন কেমন করে? হুম। কিভাবে ফেরাবেন? ওখান থেকে আরাকানরা ট্রেনিং নিচ্ছে বাংলাদেশে। আমাদের দেশে না এত বড় শক্তিশালী সেনাবাহিনী আটকাচ্ছে না কেন? সো এখন তো সেই আমার বিষয়টা তো লাইফ, আপনাদের সময়কাল থেকেই চলে আসছে। মানে রোহিঙ্গারা ঢুকলো ওই সময় সেই অমানবেতর অবস্থাটা আপনাদের সময় হয়েছিল এবং তখনই বার্মা বলেছিল, মিয়ানমারের তখনই ভাষ্য ছিল যে এরা বাংলাদেশীরা ওই চিটাগং হ্যাঁ, অঞ্চলের। এটা তো এই পুরনো এই কথা। এই 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 জায়গাটাতে আমাদের ভুল ছিল। হ্যাঁ, এই জায়গাগুলি ভুল ছিল। তো সবকিছু মেনে যেটা একটা জায়গায় এসছে, আমার মনে হয় যে আপনি জিজ্ঞেস করছিলেন আমরা ঢুকবো হ্যাঁ, কিভাবে। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমি দেই। আমরা যখন ঢুকবো এবং ঢোকার সময় হবে, কোনো পাসপোর্ট দেওয়ার যাদেরকে আপনি অথরিটি মনে করছেন, আমার জানি কেন মনে হয় তারা থাকবেই না। এটা আমার মনে হয় তারা থাকবে না। আপনি বলবেন সরাবে কে? জনগণের চেয়ে বেশি শক্তিশালী কেউ না। আর তার চেয়েও বেশি শক্তিশালী পৃথিবীতে একজন আছেন, সারা পৃথিবীতে না, সারা সৃষ্টির স্রষ্টা রাব্বুল আলামিন। আমি বিশ্বাস করি। হুম। শারমিন, আপনি কেন বিলিভ ইট? আপনি লেখাপড়া করা মেয়ে, অত্যন্ত জ্ঞানী একটা, আপনার সাথে আমি কথা বলে আমি বুঝি যে আপনার জ্ঞান চর্চা আছে, ভালো আছে। আপনি পৃথিবীর একটা উন্নত দেশে এখন থাকছেন। হ্যাঁ, আপনি দেখেন তো, প্রথম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কিংবা আফ্রিকার জঙ্গলগুলিতে যে যুদ্ধ হয় একদম আনকালচার কান্ট্রিগুলিতে, কোথাও কি দেখেছেন যে মৃত মানুষকে কবর থেকে উঠিয়ে সেই মানুষকে পিটানো হয়, পিটানোর পরে নাচা হয়, গান গাওয়া হয়, এরপর তাকে জ্বালিয়ে দেওয়া হয়? বাংলাদেশে হয়েছে কিন্তু। আপনি কোথাও দেখেছেন যে একজন বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন খান বাদল ভাই একটা কথা বলেছিলেন যে ধর্ষক আর ধর্ষিতা এক টেবিলে উঠতে পারে না? এই একটা কথার কারণে ওদের কত ক্ষোভ আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, যে ওনার কবরটা পুরো খোঁড়া হলো এবং ওই কঙ্কালের উপরে স্পঞ্জের স্যান্ডেল দেওয়া হলো, অনেক জিনিস ময়লা ফেলা হলো এবং ওটাতে আগুন লাগিয়ে দেওয়া হলো। তাহলে বুঝেন, মুক্তিযোদ্ধাদের জুতার মালা দিয়ে গলায় পরে ঘুরিয়েছে তো একটা দুটা ব্যাপার না, অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এই জিনিসগুলি যে হয়েছে, এটা ব্যর্থতা কার? আমাদের, আমার। জাতির পিতার কন্যা কিন্তু আমাদেরকে ঠিকই গাইডলাইন দিয়েছিলেন। আমরা কিন্তু
এই ম্যাটিকুলাস ডিজাইন, ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে পারি নাই। ওদের ভবিষ্যৎ আজকে অনিশ্চিত। 4টা জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছে। হোসেন জিল্লুর রহমানের ভাষায় যদি বলতে চাই, আজকে দেখেন আপনি ইউনিভার্সিটি টিচারকে মারতে যাচ্ছে, ইউনিভার্সিটি টিচারকে ছাত্ররা মারতে যাচ্ছে। আমি আমার ছোটবেলায় স্কুলে যেটা পড়েছি, ওই টিচারকে দেখলে তো আমি জীবনে এখনো চেয়ারে বসবো না। তাহলে আপনিও তো বসবেন 4টা জেনারেশনকে আপনারা নষ্ট করে দিলেন। না? এই যে এই আসার পরে, এই যে ছাত্রদের আন্দোলনের নামে হুম। কিন্তু মধ্যখান এই দিয়ে বঞ্চিত। ছাত্ররা তো ধরেন হয় আপনাদের আমলে তাদের জন্ম বা তাদের বেড়ে ওঠা, বড় হয়ে ওঠাটা রাইট। সবটাই আপনাদের আমলে হয়েছে। কারণ আপনারা ১৭ বছর টানা ক্ষমতায় ছিলেন। তো জি, তারা জি। ধ ধরেন যদি তারা এরকম হয়ে যায়, যদি তারা ডিরেইলড হয়ে যায়, সেটা তো আপনাদের সময় থেকেই তাদের আসলে এই অবস্থা। হঠাৎ করে একদিনে তো হয়ে যায়নি নাকি? না, হ্যাঁ, 100% রাইট আপনি। যেই ছেলেগুলি হলিয়াটিজমে ঘটনা ঘটালো, সবগুলি ছেলে প্রচন্ড আধুনিক ছেলে ছিল, এবং এর মধ্যে একটা ছেলের নাম আমি ভুলে গেছি, খুব সুন্দর দেখতে, হ্যান্ডসাম, হুম, হুম, আর বাপ না কি জানি নাম ছিল। হুম, হুম, সে তার 6 মাস আগে ভারতের একটা ডিস্কোতে যে শ্রদ্ধা কাপুরের সাথে নেচে হুম, এসেছে। হুম, আমি পার্সোনালি জানি সেটা, হুম। কারণ ওই গ্রুপের এক সদস্যের সাথে আমার যে কোনো ভাবে হোক অনেক আগে কথা হয়েছিল। ওর মা, আমি বলবো না, ও আমাকে বলেছিল, মানে ওর মামার মাধ্যমে আমি জানতে পেরেছিলাম। ঠিক আছে, এরা প্রত্যেকেই আধুনিক ঘরের, এরা প্রত্যেকেই রিচ পরিবার থেকে আসা। তাহলে 6 মাসের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করলো কেমন করে, যে তারা 22টা 23টা 24টা না কত মানুষকে মেরেছিল ওখানে, জবাই করলো, জবাই করে রক্তের উপরে বসে ওখানে রান্না করলো এবং খেলো। আমাদের আমলই হয়েছে কিন্তু, বাট ওরা করতেছে এই কাজটা। এটাকে আমরা প্রোটেক্ট করতে পারছি না, আপনিও পারছেন না, আমিও পারছি না। কেন? ওরা ধর্মটাকে মিথ্যা দিয়ে করেছে, ঠিক যেভাবে 71 সনে মিথ্যা করে আমার মা বোনকে গণিমতের মাল বানানো হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল, 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। সো একটা অসমাপ্ত যুদ্ধ, ওইটা অসমাপ্ত যুদ্ধ ছিল। আমার মনে হয় এটা ফাইনাল পর্যায়ে যাবে, এবং এর বাইরে তাহলে কি কোনো আপনার পথ নাই। ভবিষ্যৎবাণী এরকম যে ফাইনাল পর্যায়ে যাবে এবং তারপরে আপনারা দেশে ফিরবেন? তার আগেই যাব না, যুদ্ধ করবে কে? আচ্ছা। এবং সেখানে আমি বলি, বিএনপি যেটা করছে, বিএনপি একটা ডানপন্থী দল, আগে ডান বামের সংমিশ্রণ ছিল, একটা এখন একটা ডান, বাট বিএনপি কিন্তু চরম উগ্র এক্সট্রিম ডানপন্থী দল না। একে চেক অ্যান্ড ব্যালেন্স করতে যে ওরা যে বিপদটাতে পড়বে, আমাদের চেয়ে অনেক খারাপ অবস্থায় এরা পড়বে। আমরা আমাদের সত্যকে চিনে নিয়েছি, ওই সত্যের সাথে কিন্তু আমরা একটা হইলে বসবো না, এবং আমাদের আদর্শিক কারণে কিন্তু আমাদেরকে ভোটটা বন্ধ দেই নেই। এত 98% অত্যাচার বিএনপি লোকেরা করেছে, ওদের হয়ে করুক, গুপ্ত হয়ে আর সুপ্ত হয়েও। হুম, হুম। যারা নারায়ণগঞ্জে আমার বায়তুল মাল ভেঙেছে, ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার, তারা কিন্তু তার আগের দিন আরসা এবং জামাতের সাথে মিটিং করেছে, কিন্তু করে কিন্তু বিএনপি, হুম। এখনো করছে তাই। এরা কেউ থাকবে না, টাইমলি সব সরে পড়বে। তো আমাদের যেটা হচ্ছে যে এই যে ম্যাটিকুলাস ডিজাইনটাকে আমরা প্রোটেক্ট করতে পারলাম না অ্যাজ এ পলিটিশিয়ান, এটা আমার ব্যর্থতা। তাহলে ওই যে আপনি বলছিলেন যে এমন পরিস্থিতি হবে যে এই সরকার বা এই পরিস্থিতিই থাকে কিনা যে পাসপোর্ট বা এগুলো নিয়ে ঢুকতে হবে। তার মানে কি আপনার ভাষ্যটা কি আরেকটু স্পষ্ট করবেন? যে তখন কি আসলে বিএনপি সরকার জেনে গেল যেটি আছে থাকবে না? মানে আপনারা যখন দেশে ফিরবেন তখন পরিস্থিতিটা কি হবে বা কি পরিস্থিতিতে আপনারা ফিরবেন? দেখেন, এর আগে বিএনপি সরকার যাদেরকে মনে করছে, যাদের ভয়ে তারা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে পারছে না, দেখেন তাদের কাছ থেকে আঘাতপ্রাপ্ত হয়ে যায় কিনা। এরা তো কাউন না, এরা কাউন না, কিন্তু এরা কারুই না। এরা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বানাতে এসছে। ওদের একটা আশা ছিল ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, সেটা তো গুড়ে বালি হয়ে গেছে, হয় নাই। সো আমার তো মনে হয় যে এই কারণে বিএনপিকে পে করতে হবে। মানে কি আন্তর্জাতিক শক্তির কারণে বা আন্তর্জাতিক শক্তির 100% আন্তর্জাতিক শক্তি। বাংলাদেশের ভিতরে কোনো নিজস্ব পলিটিক্স নাই, নাথিং এলস, 000। না আমরা, না ওনারা, না কেউই, কেউ না। এবং এটা আমার চেয়ে বেশি বর্তমান প্রধানমন্ত্রী নিজে জানে। তাহলে এই যে আপনারা এটা এতদিন ক্ষমতায় থাকলেন, এটি আসলে কোন আন্তর্জাতিক শক্তির বলে? যেটি বলা হয় ভারত, সেটিই কি? না, আমরা আন্তর্জাতিক শক্তির কারণে ক্ষমতাচ্যুত হয়েছি। হুম, শেখ হাসিনার উইল পাওয়ার, শেখ হাসিনার যে কি বলে কারিশমা, সেই কারিশমা, বঙ্গবন্ধুর যে কারিশমা, হ্যাঁ, সেই কারিশমা কিন্তু এদের নাই, এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি তাদের নাই।
না তো নেত্রী যেদিন ক্ষমতাচ্যুত হয়েছেন তারপর দিন তো তারেক রহমান ফ্লাই করে বাংলাদেশে আসার কথা, তাই না? ওনারা বলতেছেন ওনাদের দাঁড়িয়ে হয়েছে সবকিছু, হিরো আসার কথা না, আসেন নাই কিন্তু। হ্যাঁ, আর জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলছেন ফাঁসি অর্ডার দিয়েছে, আমি যাবো কিন্তু, এবং উনি যাবেন। আন্তর্জাতিক শক্তিটা কি আমেরিকা? না, আমেরিকা অবশ্য, আমেরিকা তো পৃথিবীর সব জায়গায় ইনভলভ আছে, বাট আমি যতটুকু আমেরিকা এসেছি যেটা বুঝেছি, আমি ছোট মানুষ, অত বেশি লেভেলে তো আমি চলি না, বাট একেবারে যে চলি না তা না, এইটুকু আমি বুঝি যে আমেরিকা বাংলাদেশে যা ঘটছে এবং যেই পর্যায়ের এক্সট্রিমিস্ট এখন বাংলাদেশে দাঁড়িয়ে গেছে, আমেরিকা এইটাকে সাপোর্ট করে না, এবং মজার ব্যাপারটা চায়নাও করবে না। তার মানে চায়নাও কি এরকম বিলিয়ন্স। বিষয়টা আমি একটু সহজ করে বুঝতে চাই যে যারা আপনাদের ফেললো তারাই তারেক রহমান সরকারকে ফেলবে বলে আপনার প্রেডিকশন? ফেলবে না, ওনাদের সামনে পথ থাকবে দুইটা, হুম। হয় একটা আন্ডারস্ট্যান্ডিং, নাহলে দে হ্যাভ টু কুইট। আন্ডারস্ট্যান্ডিং কার কুইট সাথে? ওই আন্তর্জাতিক শক্তির সাথে? আন্তর্জাতিক শক্তির সাথে, মাধ্যমেই ধরেন, আমাদের সাথেই ধরেন। তার মানে কি আপনারা এখন সেই আন্তর্জাতিক শক্তির সাথে লবিং করছেন? মানে আন্তর্জাতিক শক্তির সাথে লবিং আপনাদের এর ব্যাপার যোগাযোগ? না, লবিং এর ব্যাপার না, ভারত কোনো সময় চাবে না এই এই ঘটনাটা ঘটছে কেন ইন্ডিয়াকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা ছোট্ট দেশ কিন্তু, হুম। আপনি একটা, উই আর এ স্মল পেনার্স, আমাদের জনসংখ্যা 18 কোটি, কিন্তু আমাদের দেশ এখন ভঙ্গুর অর্থনীতি। এই ভঙ্গুর অর্থনীতি করা হলো কেন? আপনি যদি সবাই পেট ভরে ভাত খেত, সবার হাতে যদি পকেটে পয়সা থাকতো, সবাই যদি, যেমন আমাদের সময় রিক্সা হলো 30,000 টাকা মতো মাসে সবার থাকতো, তাহলে কিন্তু আপনি জঙ্গিবাদ পেতেন না সহজে, কারণ সবার কোনো ফুলফিল। সো যখন সবাই ফুলফিল থাকে তখন আপনি গড়ে পাবেন না। এখন আপনি যান বাংলাদেশে, আপনি 100 টাকা দিয়ে মানুষ খুন করে ফেলতে পারবেন। তো কি এখন কেন না? ভারত কি এখন এই কারণে ধরেন এই সরকারের সাথে মানে সখ্যতা বাড়ানোর খুব চেষ্টায় উঠে পড়ে অফকোর্স গেছে বা ভারত তৎপর? ভারত চাচ্ছে, ভারতই তো তাদেরকে নিয়ে এসছে। আমি তো বলবো, স্ট্রেইট বলবো যে লন্ডন থেকে এসছেনই তিনি ভারতের মাধ্যমে। হুম। হ্যাঁ, উনি লন্ডন থেকে এসছেনই ভারতের মাধ্যমে, আমেরিকা ইনভলভ ছিল। আমেরিকা নোজ হোয়াটস গোয়িং অন, আমেরিকা এটা হতে দিবে না। আমেরিকা চাবে না বাংলাদেশে আরেকটা জঙ্গিবাদ এবং আল কায়দা, লস্করে তৈয়বার মতো একটা দেশ ওইখানে হোক। এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে যদি এটা হয়, ওই সাবকন্টিনেন্টে না, এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় টেররিস্ট কান্ট্রি হয়ে যাবে আমাদের দেশটা। বাট উই হ্যাভ টু ফাইট। তাহলে কি? তাহলে মানে এই কি এত কিছু হবে এবং তারপরে আপনারা দেশে চলে আসবেন। আ মানে আন্তর্জাতিক সমীকরণগুলো এরকমভাবে আগাবে আপনার ভবিষ্যৎবাণী যেভাবে বলছেন এবং তারপরে আপনাদের দেশে আসার রাস্তা তৈরি হবে। আমরা তো তাদেরই সন্তান শারমিন, যে আমাদের, আপনি তখন জন্ম হননি অবশ্যই, জন্ম তো হনই নাই, জন্মের কোনো আপনার হুম, হুম। বাবা মার বিয়ে হয়েছে কিনা সেটাও সন্দেহ আছে। হ্যাঁ, 71 সালে আমি ক্লাস 3-4 পড়তাম। 71 সনে যারা যুদ্ধ করতে গেছিলেন, আমার মনে হয় 90% তখন এক নালা বন্দুক দেখে নেই। লড়াই করেছে কার বিরুদ্ধে? পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। বলা হতো পৃথিবীর মধ্যে অন্যতম ডেঞ্জারাস সোলজার পাক বাহিনী। সেই পাক বাহিনী কিন্তু 90,000 সোলজার, হ্যাঁ, ভারতের ব্যাপক সহযোগিতা ছিল আমাদের পক্ষে, 90,000 সোলজার লুঙ্গি কাছা দেওয়া মুক্তিযোদ্ধাদের কাছে নাকে খত দিয়ে আত্মসমর্পণ করেছে, যেটা মেনে নেয়নি। টাইম উইল বি সে, আপনি দেখবেন এই দেশকে ধ্বংস সেটা করার জন্য আপনারা ডিসেম্বর টাইম কিভাবে ঠিক করলেন? মানে টাইম উইলস এগুলো তো এত মানে আপনারা একদম ঠিক ডিসেম্বরের করে আগে ফেললেন হতে পারে, ডিসেম্বর। ডিসেম্বরের আগে হতে পারে। পরেও আমি হতে পারে। আমার তো মনে হয় আগেই হবে, মানে একদম আমার মানে ধারণা। শেখ হাসিনা তো খুবই সুস্পষ্টভাবে ডিসেম্বরকে বলে দিচ্ছেন যে ডিসেম্বরে হ্যাঁ, উনি ভাঙবে। ডিসেম্বর বলছেন। আপা কেন বলছেন এটা তো আমার সাথে শেয়ার করবেন না, হুম। আর আমার জানাও দরকার নেই, আর জানলেও আমি আপনাকে বলবো না। বাট এটুকু আমি বলবো, তার আগে হতে পারে, তারপরে বিকজ হবে না। এই দেশ তো আমাদেরকে মানে বাঁচাতে হবে। তার আগেও হতে পারে তারপরে হবে না। ডিসেম্বরে আপনাদের ডেডলাইন। এইটা তো এখন পর্যন্ত তাই আছে, আচ্ছা। এখন আপনার পর্যন্ত সাথে তাই আছে। আপনার বিকজ সাক্ষাৎকার বিকজ আপনারটা একটু শারমিন, এটাও আপনি একটু শুনি। আপনি নাহলে কি জবাব দিবেন আপনার যারা পূর্বপুরুষ, যারা এই দেশের জন্য 30 লক্ষ মানুষ জীবন দিয়ে গেছেন? আপনি কি জবাব দিবেন যদি আজকে কোনো ধর্ষিতা মায়ের মেয়ে এসে বলে যে আপনি তো এত বড় একটা টক শো করছেন, আপনি তো এত বড় নাম করা সাংবাদিক, আচ্ছা এক কাজ করেন, আমার এই স্বাধীনতা দরকার নাই, আমার মার ইজ্জতটা ফেরত দাও। জবাব আছে?